প্রধান নির্বাচক ইস্যুতে বেশ বড়সড় আলোচনা হয়েছে। সেখানে আসলে আমরা প্রথমে শুনছিলাম যে হাবিবুল বাশার সুমন তাকে প্রধান নির্বাচক করা হয়ে গেছে বা সিদ্ধান্ত হয়ে গেছে, এরকম একটা সিচুয়েশন ছিল। সেখান থেকে আবার সরে আসা হয়েছে 1 মাস, গাজী আশরাফ হোসেন লিপুর মেয়াদ বাড়ানো হয়েছে, আবার অনেক ধরনের কথা আসছে। আসলে বিস্তারিত কি চলছে পড়ে একটু যদি খোলাসা করে বলেন। দেখুন, যতটুকু ইনফরমেশন জানি সেখান থেকে এখানে আলোচনা হয়েছিল এবং হাবিবুল বাশার প্রধান নির্বাচক হিসেবে মনোনীত হয়ে গিয়েছিলেন, কিন্তু আনফর্চুনেটলি দুটো আপত্তি উঠেছে ওখানে। একজন সিনিয়র মানে একজন সভাপতি, সহসভাপতির দিক থেকে আমি শুনেছি দুজন সহসভাপতি রয়েছেন, উনি একটু আপত্তি তুলেছেন। আরেকজন বলেছেন যে এটা বিজ্ঞাপনের মাধ্যমে আসুক, সেখানে যেন এটা বিজ্ঞাপনের মাধ্যমে আসলে যেটা হবে পরবর্তীতে অন্য যারা থাকবে যোগ্য যদি কেউ থাকে তাদের মধ্য থেকে বাছাই করে নিলে এটা কোনো কথা থাকবে না। যদিও আমরা দেখেছি এই প্রধান নির্বাচক নিয়োগে কিংবা আপনার নির্বাচক নিয়োগের ক্ষেত্রে সাধারণত এরকম বিজ্ঞাপন দিয়ে আপনার কার্যকলাপ পরিচালনা করা হয় না, এবং অতীতে যেটা দেখা গেছে যারা এখানে যোগ্য থাকে যোগ্য ব্যক্তিদেরকে সরাসরি কথা বলা হয় এবং আলোচনা করে আলোচনা সাপেক্ষে তাদেরকে নিয়োগ দেওয়া হয়, বেতন ভাতা আদার্স সুবিধা। ক্রিকেট বোর্ডের প্র্যাকটিসটা এরকম রয়েছে এবং এটাই হওয়া উত্তম। কারণ হচ্ছে যে এখানে এটা তো নয় অন্য সাধারণ 10টা চাকরির মতো নয়। চিফ সিলেক্টর ইটস এ বিগ পোস্ট এবং ইন এ সাচ মানে কোনো সময় একজন বোর্ড পরিচালকের চেয়ে অনেক বড়। কারণ চিফ সিলেক্টর হিউজ, সব জায়গায় সব দেশে সম্মান দেওয়া হয়, কিন্তু সেই জায়গায় আমাদের দেশে কিন্তু অতটা সম্মান দেওয়া হয় না এবং তাদের বেতন কাঠামো কিন্তু খুব পোর থাকে। তা এই মুহূর্তে যদি ক্যাপ্টেন্স, আরেকটা দুর্বলতা রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে, সেটা হচ্ছে যে এখানে ক্যাপ্টেন্সের একটা প্র্যাকটিস রয়েছে। যারা সাবেক অধিনায়ক ছিলেন তাদের মধ্য থেকেই শুধুমাত্র আপনার চিফ সিলেক্টর নিয়োগ দেওয়ার বিধান, একটা অলিখিত নিয়ম তারা চালু করে ফেলেছেন। সেই নিয়মটাকে তারা বহাল রাখার জন্য এখন হয়তো একজন ক্যাপ্টেনকে খুঁজছেন এবং হাবিবুল বাশারই এই মুহূর্তে অ্যাভেলেবেল এবং সবচেয়ে যোগ্য। কারণ উনি 2011 সাল থেকে নির্বাচক হিসেবে 2020 সাল পর্যন্ত কাজ করেছেন এবং প্রত্যেক প্লেয়ার সম্পর্কে তার ভালো ধারণা রয়েছে। বয়স সব কিছু মিলিয়ে তিনি ফিট পারসন। যদিও আনফর্চুনেটলি এই সিস্টেমটা আসলে কখনোই ভালো না এবং এটা হওয়া উচিত না। আমি মনে করি যে যোগ্য যদি অনেক ক্রিকেটার রয়েছে যারা কখনো অধিনায়ক হতে পারেনি, তারা কিন্তু সিলেক্টর হিসেবে অনেক ভালো করবেন, এরকম ক্রিকেটার অনেক রয়েছেন। ফলে এই যে ব্যারিয়ার, আপনার ক্যাপ্টেন হতেই হবে, ক্যাপ্টেন মানে যে ভালো ক্রিকেটার, ভালো খেলেছেন, ভালো রেকর্ডস, তাকে তো না। অনেক ক্রিকেটার আছে ভালো রেকর্ডস আছে কিন্তু ভালো সেন্স কাজ করে, তাদেরকে আপনি কেন সুযোগ দিবেন না? যদি এখানে ভালো কাজ করতে পারে, অবস্থান তৈরি করতে পারে, তাহলে আপনি অবশ্যই তাদেরকে সুযোগ দেওয়া উচিত এবং এই যে ক্যাপ্টেনদের এই পলিসি থেকে সরে আসা উচিত। আরেকটা বিষয় একটু আমি আপনার কাছ থেকে একটু খোলাসা হতে চাই। আপনি বলছিলেন যে দুজন একটা অভিযোগ তুলেছে, আপত্তি তুলেছে হাবিবুল বাশার সুমন সম্পর্কে। এটা কি আসলে অপছন্দ থেকে, ব্যক্তিগত কোনো অপছন্দের কারণে তারা এরকম আপত্তি তুলেছে, নাকি ইন জেনারেলি যে সিস্টেমিক বদল আনার জন্য? দেখুন, হতে পারে তাদের মধ্যে ব্যক্তিগত কোনো কিছু আছে কিনা আমি জানি না, থাকতেও পারে। আবার সবাই তো সবার সঙ্গে সম্পর্ক ভালো থাকবে এরকম না। আবার এমন হতে পারে যে না, একটা প্রক্রিয়াকে অনুসরণ করার জন্য, নতুন একটা সিস্টেম দাঁড় করানোর জন্য তারা এই যে বিজ্ঞাপনের যে প্রচলনটা করতে চাচ্ছে, সেটা যদি হয় তাহলে ইন ফিউচারে কিন্তু সে একই প্রক্রিয়া হবে। এখন কথা হচ্ছে বিজ্ঞাপন দেখে যদি 20 জন আপনার এরকম আবেদন করেন, ধরেন কোনো একটা ম্যাচে বা দুটা ম্যাচে কেউ অধিনায়কত্ব করেছে, করেছে, তারাও করলেন, কিন্তু তখন পেশার আসবে কিনা? তখন চারিদিক থেকে সরকার লবিং তো এখন সবাই করতে পারে, কার কোথায় কানেকশন কেউ তো বলতে পারে না। সো এই পেশার এড়ানোর জন্য আমি মনে করি যে সিস্টেমটা চলছিল সেই সিস্টেমেই হওয়া উচিত ছিল। তবে হ্যাঁ, একটা বিষয় হলো যদি সাবেক অধিনায়কের কোটা থেকে আপনি বেরিয়ে আসতে পারেন তাহলে অনেক যোগ্য লোকই আসবে যারা হচ্ছে আপনার এখানে সিলেক্টর হওয়ার মতো, চিফ সিলেক্টর হওয়ার মতো। তবে চিফ সিলেক্টর বানানোর আগে অবশ্যই তার কিছু কাজের অভিজ্ঞতা যদি থাকে তাহলে খুব ভালো হয়। সেই জায়গা থেকে আসলে আমাদের ছিল কিনা, আছে কিনা, আপনি যে তার অভিজ্ঞতা বিচার করবেন, তার ক্রাইটেরিয়াগুলো পরীক্ষা করবেন, সেই ক্রাইটেরিয়াগুলো কি? আপনি কি তাকে রুট লেভেলে কোথাও কাজ করার সুযোগ দিয়েছেন কিনা, সেই জায়গাগুলো আছে কিনা? জুনিয়র সিলেকশনে কিন্তু অনেকেই কাজ করেন, কিন্তু তাদেরকে আসলে চিফ সিলেক্টর আপনি বানাবেন না। ওই যে আপনার একটা ক্রাইটেরিয়া তৈরি হয়ে গিয়েছে। আরেকটা বিষয় হচ্ছে যারা জুনিয়র সিলেকশন প্যানেলে কাজ করেন তারা ওই কোয়ালিটি ক্রিকেট মানে ওই মানে আপনারা যেভাবে চিন্তা করেন যে এইরকম হাই লেভেল হতে হবে, এরকম সুদর্শনের মতো আর অনেকটা কোনে খুব সুদর্শন হতে হবে, বরকে আবার এরকম হতে হবে, এরকম চিন্তাভাবনা অনেকটা এরকম যদি না হয় তাহলে আমার মনে হয় যে আপনার যে ক্রাইটেরিয়ার কথা বললেন
আর যদি আপনারা সত্যি সত্যিই প্রসেস ফলো করতে চান তাহলে এখন থেকেই জুনিয়র সিলেকশন প্যানেলেও আপনাকে ওইরকম কোয়ালিফাইড যারা ক্রিকেটার বা সব দিক থেকেই যোগ্য, শিক্ষা, খেলার দিক থেকে এবং ক্রিকেটটাকে খুব সুন্দরভাবে নার্স করতে পারবে, এটাকে ডিল করতে পারবে, সেই জায়গা থেকে তাকে তুলে তুলে প্রমোশন দিয়ে দিয়ে আপনার সিলেকশন প্যানেল আর ন্যাশনাল সিলেকশন প্যানেল আনবেন। সেখান থেকে আপনার পরবর্তীতে যে সবচেয়ে ভালো যোগ্য ওখানে আবার কাজ করে করে যে অভিজ্ঞ হবে তাকে আপনি চিফ সিলেক্টর বানাবেন। তাহলে এটা একটা রুটিন চাকরির জবের মতো হয়ে যাবে। তো সেই রুটিন জব আপনি ফলো করবেন কি করবেন না সেটা আপনার বোর্ড পলিসি অবশ্যই নেওয়া উচিত। আর যদি মনে করেন না আমরা এভাবে চুক্তিভিত্তিক বিভিন্ন সময় নিয়োগ দেব, মানে ভিন্ন যখন যাকে যোগ্য পাবো বা যোগ্য মনে করব, এখন ধরেন মাহমুদুল্লাহ রিয়াদ যদি মনে করে যে হ্যাঁ তিনি এই পোস্টে, আলোচনা আমরা এই নামটা শুনেছিলাম একবার, হ্যাঁ, কিন্তু উনি তো এখনো ক্রিকেট খেলছেন, ক্রিকেট খেলে যে উপার্জনটা তার হবে এবং ক্রিকেটটা তিনি উপভোগ করছেন যেহেতু খেলাটাকে, তো এখনই সরে আসবেন না। একজন রানিং প্লেয়ারকে কখনোই সিলেক্টর বানানো যায় না, তার আগ্রহটা প্রথমে থাকতে হবে প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে এখানে 12 মাসে তিনি যে বেতন পাবেন সেই বেতনের এক বিপিএল খেললে তার থেকে অনেক বেশি টাকা পাবেন। ঢাকা প্রিমিয়ার লিগ যদি খেলে ওটা থেকে আবার উপার্জন রয়েছে। তারপরে আপনার ন্যাশনাল টি-20 লিগ আছে যেটা ন্যাশনাল এনসিএল টি-20, তো এইসব মিলিয়ে কিন্তু বেশ উপার্জন ওখান থেকে খেলা থাকলে আরও 2 বছর তিনি যদি খেলেন সেই জায়গায় কোনো দোষ নেই। কিন্তু আপনি সিলেক্টর তখনই আসবেন যখন হচ্ছে ধর কখনো মনে হলো 2 বছর পরে মনে হলো যে চুক্তি শেষ, আমি এবার মনে হয় সিলেক্টর হিসেবে কাজ করতে পারি কিংবা কোচ হিসেবে কাজ করতে পারি। সেই জায়গা থেকে তখন আপনি কী করবেন? এরকম যোগ্য লোক যদি আসতে চায় তার তো তখন বয়স অনেক হয়ে যাবে, টেস্ট খেলেছেন, ওয়ানডে খেলেছেন, টি-20 খেলেছেন, সমস্ত ক্রিকেটকে দেখেছেন, বাংলাদেশের ট্রানজেকশন যে হয়েছে উন্নতির দিকে গেছে সেই সব অভিজ্ঞতা তার রয়েছে। তো সেই ক্ষেত্রে তাকে নেবেন না আপনি। তো সুযোগ দেওয়ার জন্য শুধুমাত্র যে প্রচেষ্টা বলা হচ্ছে বিজ্ঞাপন দিয়ে নিতে হবে, এই অসম্মানের জায়গা আমার মনে হয় না দেওয়া উচিত। একটা টালমাটাল অবস্থা আসলে প্রধান নির্বাচক নিয়ে তৈরি হয়েছে। আমি যতটুকু জানি যে হচ্ছে হাবিবুল বাশারকে বোর্ড থেকেই আসলে প্রস্তাব দেওয়া হয়েছিল, তাকে জানানো হয়েছিল যে আপনি আমাদের সাথে জয়েন করেন, তারপরে আবার আপনি নিজে থেকে থামিয়ে দিলেন। এটাও একটা অসৌজন্যমূলক আচরণ কিনা? সবকিছু মিলে হাবিবুল বাশার আসুক বা না আসুক, গাজী আশরাফ হোসেন লিপুকে 1 মাস যে এক্সটেন্ড করা, সবকিছু মিলে বিসিবি আগে থেকে একটু বড়ি আবহাওয়ার মধ্যে দিয়ে যাচ্ছিল, আবারও নিজেরাই কি একটু বড়ি আবহাওয়ার মধ্যে ঠেলে দিল কিনা? সিদ্ধান্তগুলো যখন 12 জায়গা থেকে আসবে তখন কিন্তু এরকমই হবে। আগে সিদ্ধান্ত নিতেন আপনারা অন্যদের আলোচনা শুনতেন, কথা শুনে তারপর সিদ্ধান্ত নিতেন প্রেসিডেন্ট। এখন কিন্তু প্রেসিডেন্ট সরাসরি সিদ্ধান্ত নেন না, কোরামে যখন ছেড়ে দেন তখন এরকম 12 জনের 12 মত আসে, সেই মতের থেকেই আপনার সিদ্ধান্ত কার্যকর করা খুব কঠিন হয়ে পড়ে। আগে নাজমুল হাসান পাপন তিনি একক সিদ্ধান্ত বলে এইসব নিয়োগগুলি দিতে পারতেন, ফলে কিন্তু এখানে কিন্তু একটা চেইন অফ কমান্ড রাখা খুবই ইম্পর্টেন্ট। তো উপর থেকে যদি সিদ্ধান্ত আসে, বিসিবি প্রেসিডেন্টের অনেক ক্ষমতা গঠনতন্ত্রে দেওয়া হয়েছে, আমি মনে করি যে আমিনুল ইসলাম বুলবুলের এককভাবে এই সিদ্ধান্তগুলি নেওয়া উচিত ছিল। অনেক সিদ্ধান্ত তো নেনই তিনি, সেই এই সাংবাদিকদের ঢুকতে দেবেন না সেই সিদ্ধান্ত যদি নিতে পারেন, আমি মনে করি চিফ সিলেক্টরের সিদ্ধান্তটা তার অবশ্যই নেওয়া উচিত ছিল। তিনি যেহেতু আপনি যেটা বললেন যে অসম্মান করা, এখন আপনি এই ডিলেটা করার সুযোগটা আপনার দেওয়া উচিত হয় না এবং 100% উচিত ছিল এখানে বুলবুল ভাই তার প্রেসিডেন্টের ক্ষমতার বলে এখানে আজকে হাবিবুল বাশারকে চিফ সিলেক্টর হিসেবে নিয়োগ নিশ্চিত করে ফেলা।